Hello my dear student, myself Sanjeev Dev and today I will discuss with you India's cultural root অর্থাৎ ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি. It is situated NCERT textbook chapter 7 social science. তো আমরা আজকে এটার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব. আমরা ফার্স্ট পার্টে অলরেডি আমরা ডিসকাস করেছি ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তিটা কি, বেদ কি, বেদিক কালচারটা কি. তো টুডে I will discuss the same topic and different point which is the Vedas and the Vedic culture. তো Vedas প্রথমটা জেনে নিতে হবে Vedasটা কি. What are the Veda? Ved, the word Veda come from the Sanskrit vid মানে বিদ্যা, which means knowledge. তো এটা জ্ঞান থেকে সংস্কৃত যে বিদ এই Vedas কথাটার উৎপত্তি হয়েছে. India's most ancient text are 4 Vedas. কি ছিল? ঋগ্বেদা, যজুর্বেদা, সামবেদা এন্ড অথর্ববেদা. এটা বহু প্রাচীন কালের এই গ্রন্থগুলা. তো এটা কখন ঠিক হয়েছে এটা অনুমান করছে সবাই, কিন্তু এক্সাক্ট ডেটটা কেউ জানে না. দেয়ার আর মোস্ট এনশিয়েন্ট টেক্সট অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিড অ্যামং দ্য মোস্ট এনশিয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড. এটা সম্ভবত ওয়ার্ল্ডেরও একটা প্রাচীন গ্রন্থের মধ্যে একটা পড়ে. তো Vedas and the Vedic culture. তো Vedas এখানে যে সূত্র বা স্তোত্রগুলা লেখা আছে এগুলা প্রায় থাউজেন্ডস অফ হিউমস, মানে এখানে এই যে স্তবকগুলা হাজারের মতো. তো প্রেয়ার্স ইন দ্য ফর্মস অফ পোয়েম অ্যান্ড সং দ্যাট আর রিসাইটেড অরালি নট রিটেন. এটা কিন্তু লিখিত আকারে ছিল না, এটা সবটাই শুনে মানে শ্রবণ করতে হতো. একজনে বলতো অন্যজনে শ্রবণ করতে হতো. এটা কবিতার আকারে লেখা ছিল, এটা মানে গদ্য আকারে ছিল না. দোজ হিউমস আর কম্পোজ ইন দ্য সপ্ত সিন্ধু রিজিয়ন, মানে আজকের যে নর্থ ওয়েস্ট যে ইন্ডিয়া, নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার এই সাইডেই এটা রচিত হয়েছিল. ইট ইজ ডিফিকাল্ট টু সে হোয়েন এক্স্যাক্টলি দ্য ঋগ্বেদা, দ্য মোস্ট এনশিয়েন্ট অফ দ্য 4 ওয়াজ কম্পোজড. ঋগ্বেদা বা এই যে চারটা যে ঋগ, সাম, যজু, অথর্ব, এই যে চারটা যে বেদা কখন কম্পোজ হয়েছে এটা মানে ডিফারেন্ট টু সে, এটা বলতে খুবই কঠিন. এক্সপার্ট হ্যাভ প্রপোজ ডেট রেঞ্জিং ফ্রম দ্য 5th to 2nd millennium BC. 5th to 2nd millennium BC-তে এটা সম্ভবত এটা লিখিত হয়েছিল, এটা অনেকে অনুমান করছে. সো ফর এনিথিং বিটুইন 100 to 200 জেনারেশন, মানে আমরা তো জেনারেশন কি মানে আমার একটা জেনারেশন, আমার পরবর্তী একটা জেনারেশন বা আমার আগে একটা জেনারেশন, এরকম আমরা 3টা জেনারেশন. তো এরকম 100 to 200 জেনারেশন তারা মানে মুখে বলতো আর কানে শুনে শ্রবণ করতো, মানে হুবহু যেটা যেরকম ছিল এরকমই তারা চলে আসছে এই শ্রুতি বা এই যে স্তোত্রগুলা. দিস টেক্সট হ্যাভ বিন কমিটেড টু মেমোরি থ্রু রিগোরাস ট্রেনিং অ্যান্ড পাসড অন অরালি অ্যান্ড হার্ডলি এনি অল্টারনেশন. মানে এটা কোনো চেঞ্জ ছাড়াই যেরকম ছিল এরকমই মেমোরিতে মানে মানে মনে রেখে এটা যেরকম ছিল এরকমই চলে আসছে. তো এই জন্য এটাকে এই যে বেদা অ্যান্ড দ্য বেদিক কালচার, এটাকে ইউনেস্কো দিস মেটিকুলাস ট্রান্সমিশন ওভার থাউজেন্ডস অফ ইয়ার এক্সপ্লেইন হোয়াই 2008 এই 2008-এ ইউনেস্কো রিকগনাইজ এটা একটা মাস্টারপিস অফ অরাল অ্যান্ড ইনটেঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি. এটার জন্য এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে 2008-এ. এটা মানে একটা মাস্টারপিস অরাল অ্যান্ড ইনটেঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি, এরকম আর কোনো সময় দেখা যায়নি এরকম. তো ইউনেস্কো যে স্বীকৃতি দিয়েছে, ইউনেস্কোটা কি বা এটা কি কাজ তাদের? ইউনেস্কো স্ট্যান্ড ফর ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন. এটা আমরা যেমন আমাদের ঊনকোটি বা এরকম যে ওয়ার্ল্ড হেরিটেজ, যেমন আমাদের পিলাক, এই যে প্রাচীন যে বৌদ্ধর মূর্তি বা আমাদের বিভিন্ন যে মানে শিবের মূর্তি বা যে আমাদের ছবি মোড়া এই যে সাইটগুলা, এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে আখ্যায়িত করা হয়. তো এই বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে এরকম যে মানে কালচারাল বা সংস্কৃতির যে এই যে নিদর্শনগুলাকে ইউনেস্কো স্বীকৃতি প্রদান করে. ইট ইজ প্রমোটস ডায়ালগ বিটুইন পিপল অ্যান্ড নেশন থ্রু এডুকেশন, সায়েন্স অ্যান্ড কালচার. এটার মাধ্যমে তাদের স্বীকৃতি প্রদান করা হয়. এরপর দ্য বেদিক হিউমস আর
composed by Rishi and Rishikas in an early form of the Sanskrit language. এই যে বেদিক যে স্তোত্র বা স্তবকগুলাকে যে কম্পোজ করেছিল এরা কারা ছিল? ঋষি। ঋষি যারা কারা? তারা ওই মেল সেজেস, মানে তারা পুরুষ মানে শ্রেণীর লোক ছিল। আর ঋষিকাস ছিল স্ত্রী জাতি, তারা স্ত্রী জাতির মধ্যে যারা পণ্ডিত ছিল তারা বা শাস্ত্রজ্ঞ ছিল তারা এটাকে কম্পোজ করেছিল। দে ওয়ার অ্যাড্রেস ইন পয়েটিক্যাল ফর্ম টু মেনি ডেটিস। এখানে অনেক দেবদেবীকে পয়েটিক্যাল ফর্মে তাদের উদ্দেশ্যে এই যে স্তবকগুলাকে রচনা করা হয়েছিল। যেমন কোন কোন দেবদেবীদের? যেমন ইন্দ্র, অগ্নি, বরুণ, মিত্রা, সরস্বতী, উষা অ্যান্ড মেনি মোর। এই ধরনের যে দেবদেবী তাদের উদ্দেশ্যে এই স্তবকগুলা লেখা হয়েছিল। বাট এনশিয়েন্ট সেজেস বিলিভ দ্যাট অল দিস আর ডিফারেন্ট ফ্রম অফ দ্য সেম ট্রুথ। তো এই প্রত্যেকগুলার একটাই জিনিস, সবটারই সত্য এক। তো ঋগ্বেদার মধ্যে বলা হয়েছে একম সৎ বিপ্রা বিবুধা বদন্তি, অর্থাৎ দ্য ট্রুথ ইজ ওয়ান, সত্য এক, বাট দ্য ওয়াইজ কল ইট বাই মেনি নেমস। কিন্তু জ্ঞানীরা এটাকে বহু নামে বলে থাকে, সত্য একই। দ্য লাস্ট ভার্স অফ দ্য ঋগ্বেদা, ঋগ্বেদের শেষের দিকে এই কথাটা বলা হয়েছে। দেয়ার ইজ এ প্রেয়ার ফর ইউনিটি অ্যান্ড গুড উইল অ্যামং অল পিপল। ঋগ্বেদের শেষের দিকে আরও একটা কথা বলা হয়েছে যে কাম টুগেদার, স্পিক টুগেদার, ইউনাইটেড বি ইউর পারপাস, ইউনাইটেড ইউর হার্ট। এটাতে কি বলা হয়েছে? দিস শোজ দ্যাট ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার সিভিলাইজেশন গেভ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু নলেজ, ট্রুথ অ্যান্ড ইউনিটি। আমাদের সভ্যতা বা আমাদের সংস্কৃতিতে এটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এটাকে বলা হয়েছে যে ট্রুথ মানে সত্য আর একতা, এটাকেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। মানে হুইচ বিকাম দ্য স্ট্রং কালচারাল রুটস অফ ইন্ডিয়া, মানে যেটা পরবর্তীতে আমাদের সংস্কৃতির একটা মানে শক্ত সংস্কৃতির একটা মূল ভিত্তি ছিল আর কি। তো ঋগ্বেদার মধ্যে দেয়ার আর নেমস মোর দেন 30 জেনাস। ঋগ্বেদের মধ্যে জনপদ যে ছিল এটা 30-এর বেশি ছিল। কারা কারা ছিল? যেমন ভারতাস, পুরু, কুরুস, ইয়াদুস, এরকম যে ক্ল্যান বা এরকম ছিল। তো তারা এই যে ক্ল্যানগুলার প্রত্যেক ক্ল্যানের আলাদা আলাদা এরিয়া ছিল, প্রত্যেকে আলাদা আলাদা অঞ্চলে থাকতো। মোস্টলি ইন দ্য নর্থ ওয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া উই ফাইন্ড দেয়ার ম্যানশন। আমরা ম্যানশন যে করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের নর্থ ওয়েস্ট পার্টে তাদের মানে তারা বসবাস করত। তো আমরা টাইম লাইন একটা ইমেজ দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন দ্য ইমেজ ইউ আর সিইং দেয়ার ইজ এ টাইম লাইন which tell that the Vedic period start around 1500 BC। এই যে বেদিক পিরিয়ডটা 1500 খ্রিস্টপূর্ব থেকে শুরু হয়েছে। and in the same period later the new ideas of Upanishad। তো এই সময় থেকে আস্তে আস্তে এর পরবর্তীতে নতুন নতুন চিন্তাধারা উপনিষদে আসতে লাগলো। আর এরও অনেক পরে দেন বুদ্ধ অ্যান্ড মহাবীরা ইমার্জ। মানে গৌতম বুদ্ধের নাম তো আমরা সবাই জানি, যিনি জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী অঞ্চলে, আর মহাবীর বর্ধমানে জন্মগ্রহণ করেছিল। তো তাদের সম্পর্কে আমরা জানতে পারবো পরবর্তীতে। তো এটা এর পরবর্তী মানে 1500 BCEর পরবর্তীতে মহাবীর আর গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। দ্য বেদাস টেল আস দ্যাট অ্যাট দ্যাট টাইম ওয়ার্ডস লাইক রাজা, সভা অ্যান্ড সমিতি ওয়ার ইউজড। তৎকালীন সময়ে আমরা কিন্তু রাজা কথাটা কিন্তু তারপর থেকেই শোনা যাচ্ছিল। রাজা, সভা, সমিতি আমরা এখনও শুনি। তো তখন তারা কি করতো? হুইচ শোজ গভর্নেন্স অ্যান্ড পিপল অ্যাসেম্বলস। তো তাদের দেখা যাচ্ছে যে গভর্নেন্স মানে রাজা আর প্রজা একসাথে মিলে তারা জড়ো হতো। ইন ভেদিক সোসাইটি দেয়ার ওয়ার ডিফারেন্ট প্রফেশন। বৈদিক মানে সমাজে এই ধরনের মানে তৎকালীন সময়ে অনেক ধরনের প্রফেশন ছিল আজকের মতনই, যেমন ফার্মার, কৃষক, ওয়েবার, তাঁতি, পোটার যারা মাটির কাজ করে, বিল্ডার যারা নির্মাণ কাজে ব্যস্ত থাকে, কার্পেন্টার ছুতুর কাঠের কাজ বা এই ধরনের কাজ যারা করে, হিলার মানে বৈদ্য বা আজকের দিনে ডক্টর, ডান্সার যারা নৃত্য পরিবেশন করত, বারবার, প্রিস্ট
পুরোহিত যারা যাজক ছিল ওদের দেখা যাচ্ছিল, ওরা ছিল বিভিন্ন প্রফেশন ছিল তৎকালীন সময় আজকের মতোই। ভেদিক স্কুলস অফ থট, তো তৎকালীন সময়ে বিভিন্ন একই চিন্তাধারার অনেক ধরনের লোকের আবির্ভাব হয়েছিল, এটাকে বলা হচ্ছে স্কুল অফ থট। ইন দ্য ভেদিক পিরিয়ড পিপল পারফর্ম ইয়াজনা আর যজ্ঞ, মানে যজ্ঞ, মানে আজকের দিনেও আমরা ইয়াজনা মানে আহুতি প্রদান করা হয়, যে মানে একটা যজ্ঞকুণ্ডের মধ্যে আগুন জ্বালিয়ে, তো তার কাকে প্রেয়ার করা হতো, হুইচ প্রেয়ার অফারিং টু দ্য ফায়ার ডেটি অগ্নি, অগ্নিদেবকে মানে অফার করা হতো। তো অ্যাট ফার্স্ট দিস রিচুয়ালস ওয়ার সিম্পল, তো প্রথম দিক দিয়ে এই রিচুয়ালসটা, এই রীতিনীতিটা সিম্পলই ছিল, বাট সময়ের সাথে সাথে এটা কমপ্লেক্স হতে লাগলো। ডিউরিং দিস পিরিয়ড এ স্পেশাল নলেজ ইমার্জ হুইচ ওয়াজ রিটেন ইন দ্য উপনিষদ। দ্য উপনিষদ গেভ সাম নিউ আইডিয়াস লাইক রিবার্থ। উপনিষদে এই কথাটা উল্লেখ ছিল, রিবার্থ মানে একটা লোক বারবার জন্মগ্রহণ করবে পৃথিবীতে, অ্যান্ড কর্মা দ্য ফ্রুট রেজাল্ট অফ আওয়ার অ্যাকশন, মানে আমার কর্মের, আমি যে কাজ করেছি এটার উপর নির্ভর করে আমি ফল পাবো, এই ধরনের কথা উপনিষদে লেখা ছিল। উপনিষদ সেটস দ্যাট দ্য হোল ক্রিয়েশন, মানে এই যে ইউনিভার্স, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, হিউম্যান বিংস, নেচার অ্যান্ড কসমস, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, হিউম্যান বিং আর প্রকৃতি, এই তিনটা দ্বারাই একটার সাথে কানেক্টেড। অল আর কানেক্টেড টু দ্য ডিভাইন এসেন্স, প্রত্যেকটাই একটা ঐশ্বরিক বা ঈশ্বরীয় ব্যাপারের সাথে যুক্ত, মানে ব্রহ্মার সাথে যুক্ত, হুইচ ওয়ার কল্ড ব্রহ্মাণ, ব্রহ্মা। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ইন দ্য ইমেজ ইউ আর সিইং আহম ব্রহ্মাস্মি তৎ তম আসি, আই এম ব্রহ্মা ইউ আর দ্যাট, আমি ব্রহ্মা তুমিও তাই। এই ব্রহ্মত্ব মানে ব্রহ্মা সবার মধ্যেই আছে, মানে আত্মা, ব্রহ্ম মানে আত্মা, তো আত্মা সবার মধ্যে আছে, জীব জগৎ সবার মধ্যে আছে। দ্য সেম ডিভাইন এসেন্স ইন প্রেজেন্ট ইন এভরি পার্সন দ্যাট তৎ ভম আসি মিন্স ইউ আর দ্যাট অ্যাজ ওয়েল, আমি যা তুমিও তাই। দ্য উপনিষদ গেভ অ্যানাদার ইম্পর্টেন্স আইডিয়া হুইচ ওয়াজ আত্মান, মানে আত্মা, হুইচ ইজ দ্য সেম ডিভাইন এসেন্স রেসিডিং ইন এভরি লিভিং বিং অ্যান্ড ইন দ্য এন্ড ইজ ওয়ান উইথ ব্রহ্মা। এই যে লিভিং বিং সবার মধ্যেই আত্মা বা ব্রহ্মা আছে, আর সবটাই ব্রহ্মার মধ্যে মিলিত হয়। ফ্রম দিস থ্রু উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড ইজ কানেক্টেড উইথ ইচ আদার অ্যান্ড ডিপেন্ডেন্ট অন ইচ আদার, মানে এটার মাধ্যমে আমরা জানতে পারছি যে মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড একে অপরের সাথে যুক্ত। আর আমরা এই জন্যই আমরা সবসময় বলে থাকি, বিকজ অফ দিস দেয়ার ইজ এ প্রেয়ার, আমরা সবসময় কিন্তু এই কথাটা বলে থাকি, সর্ব ভবন্ত সুখিন, অর্থাৎ সবাই যাতে সুখ পায় আর নিরাময় থাকে, মানে রোগ মুক্ত থাকে। মে অল বিং বি হ্যাপি অ্যান্ড ফ্রি ফ্রম ডিজিজ, এটা কিন্তু আমরা সবসময় বলে থাকি। লেটার ডিউরিং দ্য ফার্স্ট মিলেনিয়াম বিসি মোর স্কুলস অফ থটস ইমার্সড, মানে এই ধরনের আরও চিন্তাধারা বিকশিত হতে লাগলো, একই রকমের চিন্তাধারার ব্যক্তি বিকশিত হতে লাগলো। ওয়ান অফ হুইচ ওয়াজ যোগা, এই ধর্ম এর মধ্যে একটা ছিল যোগা, মানে যোগাটা কি, মাইন্ডকে রিফ্রেশ করা, মাইন্ডকে ট্রেন করা, মানে শান্ত থাকা। হুইচ থট হাউ ওয়ান ক্যান এক্সপিরিয়েন্স ব্রহ্মা বাই claiming the mind. These very ideas, the Upanishad and the yoga together later form the basic foundation of Hinduism. এই যে থটসগুলো, এই চিন্তাধারার মাধ্যমে যোগা আর উপনিষদে মিলে আমাদের যে হিন্দুইজমের যে ফাউন্ডেশন, মূল ভিত্তিটা গড়ে তুলেছিল। দিস শোজ আস দ্যাট দ্য থিঙ্কার্স অফ এনসিয়েন্ট ইন্ডিয়া ডিড নট অনলি পারফর্ম ওয়ার্শিপ। তো এটার মাধ্যমে আমরা জানতে পারছি যে মানে এনশিয়েন্ট ইন্ডিয়ার যে মানুষরা তৎকালীন সময় শুধু ওয়ার্শিপ, পূজা পার্বণ করতো না, বাট অলসো রিফ্লেক্টেড অন দ্য ডিপার মিনিং অফ লাইফ, মানে আমাদের জীবনের যে অন্তর্নিহিত যে অর্থগুলা এটা আমাদের বলে দিত। অ্যান্ড দ্য ওয়েলফেয়ার অফ অল, মানে সমাজের বা সবাই যাতে সুখী থাকে, সবার জন্যই তারা কাজ করত তৎকালীন সময়। তো আমরা আজকের আমাদের যে মানে সেকেন্ড পার্ট, দ্য ইন্ডিয়াস কালচারালস রুট বা ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তির যে তাদের সেকেন্ড পার্টটা আমরা আজকে এতটুকু পর্যন্তই শেষ করেছি। আমরা আগামী ক্লাসে, ইন দ্য নেক্সট ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য বুদ্ধিজম, দ্য উপনিষদের স্টোরি। উপনিষদ স্টোরির মধ্যে দু চারটা স্টোরি আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড দ্য জেনিজমটা কি, অ্যান্ড দ্য ফোক অ্যান্ড দ্য ট্রাইবাল রুটস
অ্যান্ড কালচার অ্যান্ড সো অন, মানে এই ধরনের যে কথাগুলা, মানে ট্রাইবাল সংস্কৃতির সাথে হিন্দুইজমের কীরকম মিল ছিল, এই ধরনের কথাগুলো নিয়ে আমরা আগামী দিনে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।